পৌরসভার মধ্যে, সেখানে আমাকে দু একজন দেখালো যে এই যে এরা নদী ভাঙা মানুষ এখানে বাড়িঘর করেছে। হায়দার ভাই দেখালো যে নদী ভাঙা মানুষগুলি এখানে, মাস্টার সালাউদ্দিন দেখালো এই নদী ভাঙা মানুষগুলি এখানে আসছে। যে নদী ভাঙার মধ্যে না পড়েছে সে বুঝতে পারবে না তার বেদনা কি, তার ব্যথা কি। আমি নিজে একজন পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রাক্টর। অনেকে আমাকে কন্ট্রাক্টর হিসেবে জানেন না, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জানেন, আর বিদেশে লোক পাঠাই এটা জানেন, আর বাকি সব জানেন না। আমি 1985 সনে বিডিআর দিয়ে আমার কন্ট্রাক্টরি শুরু। আমি 1985 সনে আমি আর্মিতে কাজ করি, বিডিআর এ কাজ করি, ডিজিএফআই তে কাজ করি, ডিজিটিভি তে কাজ করি, রোডসে কাজ করি, আর বাংলাদেশের বাইরে কন্ট্রাক্টরি করি। আমি কাজ করি ইরাকে, লিবিয়াতে, সৌদি আরবে আর দুবাইতে। আমি একজন কন্ট্রাক্টর। বাংলাদেশের অনেক বড় প্রজেক্টগুলি, পৃথিবীর মধ্যে অনেক বড় কোম্পানি আছে, মহিপা কনস্ট্রাকশন কোম্পানি মালয়েশিয়া। যারা মালয়েশিয়া ছিলেন তারা জানেন মহিপা কনস্ট্রাকশন কত বড় কোম্পানি। তারা আমার বিদেশি পার্টনার। আমি যখন দেখি আমার চাপাচাপি করে তখন বিদেশি সামনে দাঁড় করাই দিতাম, তখন আমার নাম মুছে বিদেশিদের ডাইরেক্ট করে দিতাম যে বিদেশি কোম্পানি। এমবিসি এটাকে প্রোটেক্ট করতো, যে এমবিসি দেখতো যে আমার মালয়েশিয়ান কোম্পানি এসে তোমার এখানে কাজ করতে পারছে না, চাঁদা চাচ্ছে, এমবিসি ফরেন মিনিস্ট্রিতে গিয়ে অভিযোগ করতো। আমার কোনো ট্রেস থাকতো না, আমার কোনো নামগন্ধ কিছু নাই, বাট আমার কোম্পানি। আমাদের এখানে একজন পানি সম্পদ মন্ত্রী ছিলেন, আমার 450 কোটি টাকার কাজ চলতেছিল চিটাঙে তখন। সে যখন মন্ত্রী হয়েছে সে জেনেছে যে নড়িয়ার এবং সখীপুরের অনেক লোকজন ওখানে চাকরি করে, সেটা সে জেনেছে। সে মাথায় রেখেছে শপথ করে আমাকে ধরবে। তো আমি এটা জেনে আমি প্রস্তুতি নিয়ে রেখেছি, আমার নামে কোনো কিছু নাই, শফিকুর রহমান কিরণ নামে কিছু নাই। যে আছে তার বাড়ি রংপুর, যার নামে কাজগুলি হচ্ছে। শুধু মাথা থেকে পা পর্যন্ত সব শরীয়তপুরে। আমি ওই কন্ট্রাক্টরকে খবর দিলাম যে আপনি আসেন এবং আপনি মন্ত্রী ভিজিট করবে, আপনি যান। ওখানে এক্সিএন কোম্পানিকে চিঠি দিয়েছে যে মন্ত্রী ভিজিট করবে সাইড, আপনি আসেন। উপর থেকে ডিজি সহকারে অনেক স্ট্রং টিম গেছেন যে কাজ কোনো ত্রুটি পেলেই যেন ক্যান্সেল করা হয়। তো বলতেছে কন্ট্রাক্টর কোথায়? যে স্যার আমি কন্ট্রাক্টর। আপনি কোথায়? কিরণ সাহেব না কন্ট্রাক্টর? বলতে স্যার কিরণকে। কন্ট্রাক্টর বলে কিরণকে স্যার? তো বলতেছে যে শরীয়তপুর, বলে যে তাকে তো চিনি স্যার। তো বললো এই তোমরা কারা? বলে যে আমার স্যার আমাদের বাড়িতে আপনার দেশে। কোথায়? বলে যে আমাদের তারাবনিয়া, সখীপুরে, আমাদের নৈরাতে, চরবাগান লোকজন আমাদের বাড়ি। তোমরা এখানে চাকরি পাইলে কোথায়? এই যে স্যার এই যে আমাদের কন্ট্রাক্টর, আমাদের মালিক চাকরি দিয়েছে, যে কন্ট্রাক্টর সাহেব আমাদেরকে নিয়োগ দিয়েছে, পেপারে দিয়েছে, আমরা আবেদন করেছি, চাকরি পেয়েছি। তো অ্যাকশনকে জিজ্ঞেস করছে কিরণ সাহেব কোথায়? বলে স্যার কিরণকে। যাকে যেতে জিজ্ঞেস করতেছে দেখে যে কোনো অস্তিত্বই আমার ওখানে নাই। যাই হোক, সে ওই প্রশংসার বইতে লিখতে হয়েছে যে একটা ভালো কাজ চলতেছে, একটা খুব প্রশংসা দাবি রাখে প্রজেক্টটা, সেটা লিখে আসে ওই প্রজেক্টে ভিজিট করে। আগের সরকার আমাকে 12 বার আমার ইনকাম ট্যাক্স ফাইল টানা-হেঁচড়া করেছে, 12 বার। আমার ইনকাম ট্যাক্সের ফাইলটা 12 বার নেওয়াতে কপি করতে করতে আমার কাগজের টেম্পার গেছে গিয়ে। মানে একটা কপি যদি 12 বার ফটোকপি করে একটা পাতার টেম্পার থাকে না, তো এখন দলে ফাইটে যায়। যাই হোক, সর্বশেষ তাদের সরকারের সর্বোচ্চ উপর থেকে আমাকে চেষ্টা করা হয়েছে আমার কিছু ইলিগেল পাই কিনা, তাইলে আমাকে ধরবে। তো একটা জিনিস তাদের কাছে শুকরিয়া গুজার করে আমি, যে তারা আমাকে দাবরাদাবরি করার কারণে আমি খুব স্বচ্ছ হয়ে গেছি, পরিষ্কার হয়ে গেছি। এখন যদি ডেলি 3-4 বার করে সাবান দিয়ে গোসল করে ময়লা শরীরে থাকে,
সব ধুয়ে মুছে গেছে। এখন আমি একদম সহিষ্ণুত একজন ভালো মানুষ, কোনো ঝামেলাই নাই। সমস্ত সম্পত্তিগুলি ডিক্লেয়ার দাও, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি ডিক্লেয়ার দাও, সমস্ত সম্পদ যেখানে আছে সব ডিক্লেয়ার করো। তাতে সুবিধা হয়েছে, ঘুম নষ্ট হয়নি। আর এক করা সম্পত্তি কিনলেও ডিক্লেয়ার করতাম ইনকাম ট্যাক্স। তো আমি এখানে পানি উন্নয়ন বোর্ডের যখন কাজ চলছে, যেই কোম্পানিটা কাজ পেয়েছে সেই কোম্পানিটা আমি জানি এবং খুব ভালো করে জানি, তারা কঠিন আওয়ামী লীগার। আরটিভির মালিক, আরটিভি মালিক, আর বাকি অংশটা বললাম না। তারা দুই ভাই, উনি আবার আমার বিআই, ভাগ্নির শ্বশুর। এখানে যেই পচা পাথর দিয়ে কাজ করে গেছে, আমরা ইন্সপেকশন টিম পাঠিয়েছিলাম, এখান থেকে স্যাম্পল নিয়ে ডামুডার একজন ভদ্রলোক আছেন, তোফাইল সাহেব, পানি উন্নয়ন বোর্ডের চাকরি করে উনি পানি উন্নয়ন বোর্ডের আতঙ্ক, কিন্তু এখানে এসে উনি বোতা হয়ে গেছেন। এই জায়গায় সে কিছু করতে পারে নাই। এর কারণ অনেক কিছু। এই কারণ যারা এটা ঠেকেছে তাদের বাড়ি করে এই নড়িয়ার মাটিতে না, যারা এই অপকর্ম করার জন্য সহযোগিতা করেছে তাদের বাড়ি নড়িয়ায় না, কারণ নড়িয়ার দৌড় তারা বুঝবে না। যাই হোক, সেখানে যাদের জায়গা জমিগুলি তলিয়ে গেছে তারা তখন পাওয়ারে নাই, তারা দূরের মাথায় আছে। আর যারা পাওয়ারে আছে তারা এখানে অপকর্মে লিপ্ত ছিলেন, যার কারণে এই ব্লকগুলি, এই নদীর পাড়ের টেম্পোরারি বাঁধটা আল্লাহ রক্ষা করেছে। আর বাকিটা রক্ষা হয়েছে যে ওই চর কাটার কারণে বেশি স্রোতটা ওই পারে চলে গেছে। যদি বালি কাটা না হতো তাহলে নড়িয়া পৌরসভা পর্যন্ত খেয়ে ফেলতো নদী। আমাদের পশ্চিম দিকে যেভাবে জাজিরাকে খেয়ে ফেলছে, শুধু এই জায়গাতে এসে সে গভীর দিকে টার্ন নিয়ে নিয়েছে, বাঁধটা পশ্চিম দিক উত্তর দিকে চলে গেছে। এটা পরে প্রমাণ হয়েছে যে সরকার যেই টেন্ডার করেছেন সেই টেন্ডার যুক্তি ছিল। আর যদি টেন্ডার না করত, কন্ট্রাক্টর সেখান থেকে বালি না সরাতেন, তাহলে এই পাশ দিয়ে স্রোত গেলে টোটাল শুধু নড়িয়া যেত না, চরবাগা, উত্তর তারাবনিয়া, দক্ষিণ তারাবনিয়া নিয়ে টান দিত। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে যে স্রোতটা উত্তর দিকে চলে গেছে। আমাদের পরিকল্পনা হলো, এর আগের একটা বক্তৃতায় আমি কেদারপুরের হসপিটালের এক দোতলায় বক্তৃতায় বলেছিলাম যে যাদের জায়গা সম্পত্তিগুলি নদী ভেঙে নিয়ে গেছে, নদীতে গেলে সরকারের খতিয়ানে উঠে যায়। সরকার দেখে যে এরা চরের মানুষ, এদের জায়গা সম্পত্তি নিয়ে গেছে নদীতে, চর পড়লে তারাই যেন পাক, সেই জন্য তারা স্টেপগুলি নেয় না। নদী ভাঙা মানুষ যারা আছেন, আমার একটা সুপারিশ, অতি জরুরি, নির্বাচনের আগে পারলে আগে, নির্বাচনের পরে পারলে পরে, আপনারা খারিজ খাজনাগুলি করে রেডি করে রাখেন। খাজনাগুলি দিয়ে কি বলে নেয় না? আচ্ছা, আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন খাজনা নেয়। কারণ এই জায়গার স্বর্ণের চেয়ে দাম বেশি হবে, এই নদীর পাড়ের জায়গা। আমার স্বপ্ন যেটা আমি দেখি, এখান থেকে মিনিমাম 2 কিলোমিটার উত্তরে আমি বাদ দিব, 2 কিলোমিটার উত্তরে বাদ দিব, এবং উত্তর দিকে বাদ দিয়ে আমি এখানে ব্রিজের গোড়া থেকে আরম্ভ করে চাঁদপুরের ছোটা পর্যন্ত আমি এই 2 কিলোমিটারকে জায়গা জমিগুলি সরকারকে বলবো এটাকে করার, কি বলে, একর করার জন্য, একর করে এখানে ইন্ডাস্ট্রি বানানোর জন্য এই জমিগুলি সরকার বরাদ্দ দেবে, এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে এখানে ফ্যাক্টরি করবে, আর আমি একটা বন্দর বানাবো।
ইনশাআল্লাহ। বানাবো এই কারণে এই ফ্যাক্টরির কাস্টমস আমাদের এখানে হয়ে যাবে। এখান থেকে আপনারা অনেকেই দেখেছেন যে যে ইয়ে না হয়, কি বলে এগুলি রে, মালামাল নেওয়া হয় যে না বক্স, এটা কি বলে, কন্টেনার। বাংলাদেশে 80টা কন্টেনার ক্যারিয়ার আছে ইন্ডিয়ান নদীর, বাংলাদেশের ছোট ছোট নদীতে 80টা কন্টেনার আগের সরকার অনুমোদন দিয়ে গেছে কন্টেনার ক্যারি করার জাহাজ। এই কন্টেনার যেখানে যেমন পানগাঁও আছে 2500 আছে, সেখানে তাদের মালগুলি ওখানে কাস্টমস হয়ে যায়, তারা ডাইরেক্ট ওই কন্টেনার জাহাজ গিয়ে কন্টেনার গুলি মাদার ভেসেলে উঠে দেয়, আর কন্টেনার পোর্টে পড়ে থাকতে হয় না, আর পোর্টে পড়ে না থাকাতে কোনো ভাড়াও দিতে হয় না। আমাদের এই অঞ্চলটা, এই উত্তর এবং দক্ষিণ, আমরা বিশেষ করে নপাড়া, চরাট্টা, কাছিকাটা 3টাকে নিয়ে আমরা যদি ইয়ে থেকে কি বলে দিঘির পাড় থেকে 250 মিটার 2টা ব্রিজ করে দেই, তাহলে যোগাযোগ ব্যবস্থার মধ্যে চলে আসে 3টা ইউনিয়ন। সেখানে আমরা নদীর পাড়টা এখানে যেভাবে বাঁধবো, ওই 3টা জায়গাকে বেঁধে আমরা মিনি কক্সবাজার বানাবো ইনশাআল্লাহ। এবং সেখানে আমরা বিদেশিদেরকে ইনভাইট করবো হাইরেস বিল্ডিং করার জন্য। উঁচু বিল্ডিং গুলি নদীর মধ্যখানে পদ্ম ফুলের মতো ফুটে থাকবে, এই স্বপ্ন দেখি আমি। আপনারা অনেকেই ছবিতে দেখেছেন হংকং সিটি, সিঙ্গাপুর সিটি, ছোট্ট ঢাকা সিটির চেয়ে ছোট। আমরা 3টা ইউনিয়নকে যদি একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি, তাহলে এই অঞ্চল আমাদের এই ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে এখানে দাঁড়াবে। আমাদের এই পরিকল্পনা, অনেকে বলবে যে ভাই বাংলাদেশে এত জায়গা থাকতে আপনার জায়গাতে সরকার এত টাকা খরচ করবে কেন? আমার নাম শফিকুর রহমান, কিরণ দিকে খরচ করবে? আমার নাম শফিকুর রহমান, কিরণ দিকে খরচ করবে? নামে কি পারবেন? হ্যাঁ পারবো। আমরা বিএমপি ডোনার, আমি বিএমপি করি না, আমরা বিএমপি চালাই। অতএব বাংলাদেশে সবাই বিএমপি চালায় নাই। সেই কারণে আমি এখান থেকে ইনশাআল্লাহ যদি এমপি হই, অনেকের চেয়ে আলাদা কিরণ, এটা প্রমাণ করার জন্য আমাকে কাজ করতে হবে। সেই কারণে কেদারপুরের মানুষ ওয়াদা করতে হবে, শফিকুর রহমান কিরণ 95% ভোট চায় কেদারপুর ইউনিয়ন থেকে। ছোটবেলা শুনেছি কি জানেন? টিকা দিন, নিজ শিশুকে বাঁচান। কেদারপুরকে বাঁচানোর দায়িত্ব কেদারপুরবাসীর, তাই না? টিকা দিন, নিজ শিশুকে বাঁচান, স্লোগান একটাই, টিকা দিন, নিজ শিশুকে বাঁচান। কেদারপুরের মানুষ, নদীর পাড়ের মানুষ সিদ্ধান্ত নেবে নদীর পাড়ের মানুষ কি চায়। মুখে যা বলবো, অন্তর থেকে তাই বলবো। আমাকে পছন্দ করুক আর নাই করুক, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আমার কানেকশন আছে, আমার অর্থ আছে, আমার সম্বন্ধ পরিবারে আমি জন্ম, আমার লেখাপড়া আছে, আমি হাই কানেক্টেড লোক, আমি বিশ্বের অনেক দেশের সাথে আমার সুসম্পর্ক আছে। অতএব যদি আমার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারি, তাহলে দেশের ভাগ্য পরিবর্তন করাইতে পারবো না কেন? কিরণের যদি প্রতি বছর 25% অ্যাসেট বাড়তে থাকে, তাহলে নৈরিয়া সখীপুরের 25% আয় বাড়তে হবে। তাইলে মনে করবো যে কিরণ সঠিক নেতৃত্ব দিচ্ছে এই সৈরতপুর অঞ্চলের 2 নির্বাচনী এলাকায়। আমি যেমন কাজ করি, আমি আমার ভাগ্যের পরিবর্তন যদি করতে পারি, তাহলে এই নড়িয়া সখীপুরের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না কেন? আমি বিশ্বাস করি আমি তার চেয়ে বেশি পাবো। কেন পাবো জানেন? বাংলাদেশের, ওই যে এই কথাটা সব জায়গায় বলি, বাংলাদেশের প্রত্যেকটা সংসারে মানুষ মাত্র 10% লোক কাজ করে।
10 জনের মধ্যে সংসারে একজন, আর হাইস্ট 20%। যদি 2 জন কাজ করে তাহলে 20%, 10 জনের মধ্যে, একটা 10 জনের সংসারের মধ্যে 2 জন কাজ করে, আর 80% লোক বসে খায়। 20% লোক, 2 জন লোক চুলার সাথে যুদ্ধ করে, আর বাকি 60% লোক চার দোকানে চায়ের কাপের সাথে যুদ্ধ করে। এই যুদ্ধে সব এক জায়গায় নিয়ে আসতে হবে। চুলার যুদ্ধ বেশি খাওয়া যাবে না, 10-15 পদ এক বেলায় খাওয়া যাবে না, স্বাস্থ্যসম্মত খাইতে হবে, খাওয়ার লেভেল কমায় নিয়ে আসতে হবে, রাষ্ট্র গুছানো, পরিবার গুছানো, দেশ গুছানোর জন্য কাজে আসতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিকতা শিক্ষা দিয়ে যেতে হবে। একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তারেক রহমানকে দেখতেছে সবার আগে বাংলাদেশ। এই কথার ব্যাখ্যা অনেক কিছু, সেই কারণে আমাদের হিসাব শুরু করে দিতে হবে। যদি বলি যে আমার বাসার কাজের লোক 17 জন আছে, মাথায় হাত দিয়ে বসে থাকবে। আপনার বাসায় 5 জন কাজের লোক আছে, 10 জন আছে, এই কথা যদি আমরা বিদেশিদের কাছে বলি, এই বিদেশিরা আছে, ওনারা তো ঠকাই দেবে যে তোমরা তো অনেক রিচ, না এত লোক কাজ করার এফোর্ড করো কোথায়? এই কাজ করার যে টাকা লাগে, এই টাকা পাও কোথায়? আমরা বিদেশে বসে নিজের খাওয়ার প্লেটটা নিজে ধুয়ে হ্যাঙ্গারে ঝুলে রাখি, আর বাংলাদেশে আসলেই খাওয়াটা খেয়ে হাতটা ধুয়ে চলে যায়, যে এখানে তো আরেকজন আছেন, কাজের বউ আছেন, আর নিজের বিয়ে করা বউ, 2 জনে 1 জন উঠাবে। আজকাল আমরা বউদেরকেও সম্মান দিতে ভুলে গেছি। আমি যদি সংসারে শেয়ার করি, আমি যদি আরে একটু অভিনয় করেন, নিজের প্লেটটা নিয়ে বেসিনে যাওয়ার চেষ্টা করেন, বউ এই জানান না 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 এটা নিও না, আমি ধুয়ে দিচ্ছি, ওইটাও করেন, ওইটাও করবেন না। যে কাজের লোক তো একজন কাজের লোক বেতনের হবে, অন্য লোক চলে যাবে, কিন্তু যাকে বিয়ে করেছি সে তো যাওয়ার সুযোগ নেই। অতএব ঝাড়ু থেকে আরম্ভ করে, রান্না থেকে আরম্ভ করে, বাচ্চাদের লেখাপড়া থেকে আরম্ভ করে, বাচ্চাদেরকে বই ঠিক করা থেকে আরম্ভ করে, বাচ্চাদের ড্রেস পরা থেকে আরম্ভ করে, আবার কষ্ট করে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যাও, আবার দৌড়ে তাড়াতাড়ি বাচ্চাকে রেখে আবার রান্না বান্না শুরু করে। আর যদি ভাতের মধ্যে একটা চুল পরে, তাইলে তো 14 গোষ্ঠী একদম নারী বাড়ি পর্যন্ত উদ্ধার করে দেয়। আমাদের আমাদের যে কথাগুলি বলছে হয়তো হাস্যকর হচ্ছে। আমার বোনও তো আছে, 5টা বাড়িতে আমার বোন আছে। আমরা হসপিটালে যাই, হসপিটালে যাওয়ার পরে ইনজেকশন দেয়, ইনজেকশন দিতে গিয়ে রক পায় না, 3টা খোঁচা দেয়, 4টা খোঁচা দেয়। আমরা নার্সকে বলি যে নার্স একটু আসতে দেন, রক্ত বের হয়ে যাচ্ছে, কষ্টে কথা বলতে পারতেছে না, কত আদর করে বলি নার্স একটু আসতে দেন, কারণ আবার যদি আপনি একটু জোরে বলেন তাহলে খোঁচা 2টা বেশি দিবে। কিন্তু ঘরের বউ 100 জন নার্সের চেয়ে বেশি কাজ করে, তার সাথে একটু হাসি মুখে কথা বলতে মনে হয় যে কষ্ট বের হয়ে গেল। এই কাজটা আমরা করি না। যাই হোক, এগুলি আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনার সংসার আপনার না, স্বামী স্ত্রী নিয়েই সংসার, তার সংসারে যতটুকু সম্মান আছে আপনার ততটুকুই সম্মান আছে, এটা মাথায় রাখতে হবে। আপনার সংসারের উপরে উঠার পিছনে যতটুকু কন্ট্রিবিউশন আছে আপনার বড় ততটুকুই আছে। আপনি কখনো কি বলেছেন তুমি বাইরে যাওয়ার শাড়িটা এখনো রেডি হয়নি? কিন্তু আপনি বারবার বলছেন আমি যাবো, তুমি জানো না আমার ড্রেসটা এখনো রেডি হয়নি কেন? এগুলি আমাদের, আমার কোথা থেকে শিখছেন? আমার মা আমাকে বুঝাতো, আমার মা আমাদেরকে এই কথাগুলি বলতো, এই কথাগুলি বলার থেকেই শিখেছি। আমাদের শেষ করে দেবো। 10% ছাড় পাওয়া যাবে, অসুবিধা নেই। তো আমাদের নতুন বাংলাদেশ সবার জন্য, বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশ সরকারের যিনি সামনে আসবেন এরকম একটা সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা, তার পার্টনার হতে চাই। কি পার্টনার?
আমি এমপি হলে রাষ্ট্র পরিচালনার অংশীদারিত্ব বহন করতে পারবো। আমি এমপি হলে দেশের ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবো। আমি এমপি হলে আজকে আমার মেয়েটা ওখানে ডেকে নিয়ে কি বলেছে জানেন? আমাকে বলেছে, বাবা তুমি একটু এদিকে আসো, এখানে কোন স্কুল যেন এমপি মুক্ত হয় নাই, টিচাররা বেতন পায় না, যে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করো, তারা তো কষ্টে আছে, বেতন পাচ্ছে না, এটা কিভাবে করা? ও তার এমপি মুক্তি কি হয়, টাকা কোথা থেকে আসে এটা তো জানে না, মনে করলে যে আমরা বলে দিলে হয়ে যাবে। তো বলে যে তুমি সরকারের কাছ থেকে এমপি মুক্তি হইতে যদি না দেরি হয় তাহলে তোমার কাছ থেকে টাকা দিয়ে দাও। ওরা টিচারি করতেছে, টাকা পাচ্ছে না, ফ্যামিলি চালাইতে পারতেছে না, ওনারা আমার সাথে শেয়ার করেছে, এটা নিয়ে তুমি কথা বলো টিচারদের সাথে। বলবা তো? আমি বললাম হ্যাঁ। ভুলে যেও না। ঠিক আছে। এখন এটা কোন স্কুলে গেছে? ঠিক আছে, এটা ওর কাছে এই কথাটা টিচাররা বলেছে, ও আবার আমাকে ওই যে ওই সামনে নিয়ে এই কথাটা বললো যে বাবা এটা একটু দেখো তো, এটা কি করা যায়। তার মানে এইটা শিখছে কোথা থেকে? এটা শিখেছে যে আপনাদের সাথে আমি ফোনে কথা বলি, আর এলাকার লোকদের উন্নয়নের কথা বলি, বাচ্চাদের সামনে যখন এলাকা মানুষের আদরের কথাগুলি বলি, ওইগুলি ওদের মাথায় ঢুকেছে যে বাবা তো মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করে। অতএব বাচ্চাদের সামনে এই কথাগুলি বললেই বাচ্চারা মানবিক মানুষ হিসাবে উঠবে, বেড়ে উঠবে, মানুষের জন্য সাহায্য করবে, মানুষের জন্য নিজের পকেট থেকে টাকা দেয়। আমার বড় ছেলেটা এই নাও 2000 টাকা নাও, ওর ফুপিরা আসলে টাকা দিয়ে যায়, ওর খালার আসলে টাকা দিয়ে যায়, তখন ও টাকা নিয়ে মানি ব্যাগ নিয়ে নিচে যায়, নিচে গিয়ে সব কাজের লোকদেরকে পাকের করে ডাকে, সব টাকাটা কাজের লোকদেরকে ড্রাইভারকে দিয়ে উপরে চলে আসে। ওর মা বলে কি করেছো? বলে যে ওদেরকে দিয়ে দিয়েছে। এই যে দেওয়াটা, এটা ভুল শুধু, যাই হোক দেওয়াটার প্র্যাকটিসটা রাখবেন বাচ্চাদেরকে, তাহলে বাচ্চা কৃপণতা করবে না, কৃপণ হয়ে উঠবে না। আর দান সকার যা করেন বাচ্চাকে সামনে দিবেন, বাচ্চার হাত দিয়েও দান সকার দেওয়া, বাচ্চারা এগুলি শিখবে, এগুলি নেক্সট প্রজন্মের জন্য এগুলি প্রয়োজন আছে। আর যারা দেওয়া থার মধ্যে থাকে না, এরা বড় হলে কনজারভেটিভ হয়ে যায়, হাত খুলতে চায় না। যাই হোক, আমরা এবার নৈরাট ডেভেলপমেন্টের কথা বলি। আমাদের স্বপ্ন রাস্তাগুলিকে স্ট্যান্ডার্ড মডার্ন রাস্তা করব, স্কুলগুলিকে ঢাকার ভালো স্কুলগুলির সাথে কম্পিটিশন করার মতো যোগ্য স্কুলগুলি করে উঠব, হসপিটালটাকে উদ্বোধন করব। এখানে কেদারপুরে যে হসপিটালটা আছে, যেহেতু আর 20 দিন পরে নির্বাচন, যদি আপনারা ভোট দেন, এগুলি কিন্তু ভোট কন্ডিশনাল, যদি ভোট হয় না আমি টাকা দিয়ে এত টাকা পাবো কোথায়? আমি তো টাকা পাবো না। আমি সামান্য মসজিদ মাদ্রাসা করে দিতে পারি, কিন্তু কোটি কোটি টাকার সম্পদ করবেন, এখানে টাকা তো সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে আনতে হবে। এই যা বলছি, যদি আমি এমপি হই, এখানে এই হসপিটালটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলবো না। বড় একটা রিক্রুটমেন্ট আসতেছে, ডাক্তারদের নিয়োগ আসতেছে, এই নিয়োগগুলি উপজেলা লেভেলে পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত একজন করে নার্স, একজন করে ডাক্তার রাখবেন। সেই পরিকল্পনা তারেক রহমান বাস্তবায়ন করবেন। অতএব আমাদের ভয়ের কোনো কারণ নেই, এই হসপিটালও চলবে, ওই হসপিটালও চলবে। অতএব আমি যা বলবো, আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই কি হবে, তাহলে আপনি আমাকে ইনসাল্ট করছেন। আমি যা বলছি, আমি আমার বিবেক দিয়ে যাচাই বাছাই করে কথাগুলি ডেলিভারি দিচ্ছি। আমি কি বলছি আমি বুঝেই বলছি, না বুঝে ইমোশনাল কোনো কথা এখানে বলছি না, আর যা সঠিক তাই বলছি। আমি রাস্তাগুলি, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, আর আমার একটা ঘোষণা আছে, 23টা ইউনিয়ন, একটা পৌরসভা, 24টায় আমি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করবো আমার নিজের টাকায়। 24টা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব আমার নিজের টাকায়, এটা সরকারের টাকায় না। আমি এমপি হওয়ার, যদি করেন আপনারা, আল্লাহ যদি বানায়, এমপি হওয়ার পর থেকেই অ্যাকশন শুরু হয়ে যাবে। আমি যখন জমি কিনতে যাব, দামটা তো বাড়ায় রাখবেন ইনশাল্লাহ, নাকি দামটা কমায় রাখতে হবে? আর নয়তো আমি এগুলি, আপনারা ওদিক দিয়ে সহযোগিতা করবেন, আমি এদিক দিয়ে সহযোগিতা করবো, জায়গা কিনেই নেব। এখন যদি বলেন কিরণ সাহেবের কাছে টাকা আছে, দেখো ভাইবার, তাইলে তো হবে না। আমাকে শোনো, আমার
যদি একটা কথা প্রকাশ করি, নড়িয়া সখীপুরকে সুন্দর করব, তাহলে কিরণ সাহেবের সৌন্দর্য বর্ধন কি কাকে বলে? সুন্দরের পূজারী পৃথিবীর সবাই। আমি আমার নড়িয়া সখীপুরকে সুন্দর করব, সেখানে যদি পুকুরের উপর দিয়ে রাস্তা করে নিয়ে যাইতে হয় তাও নেব। কোন সুন্দরের আবার যদি কেউ দোতলা বিল্ডিং ভাঙার দিক দিয়ে রাস্তা করে নিয়ে যাইতে হয় তাও নেব। এটাও মাথায় রেখে আমার ক্ষতিপূরণ পাইলেই তো চলে আপনারা। বাট রাস্তাগুলি এবং কমিউনিকেশন দেখবেন, আমি স্বপ্ন দেখতেছি, অনেক সুন্দর স্বপ্ন দেখতেছি। যত দিন আগায় আসতেছে, যত আপনাদের উৎফুল্ল দেখতেছি, আমি স্বপ্ন আঁকি কি করা যাবে, কি করা যাবে। আমি বিশ্বাস করি আমাদের কর্মসংস্থানের বিশাল বড় একটা সুযোগ আসছে, সেটা করব। আমি এখনই সখীপুরের একটা পলিটেকনিক্যাল কলেজ, একটা মেরিন একাডেমি, এটা সখীপুরে মেরিন একাডেমিটা করার কথা। কারণ পলিটেকনিক্যাল কলেজ করতে যেই টাকা লাগবে তার চেয়ে 10 গুণ টাকা লাগবে মেরিন একাডেমি করতে। এই মেরিন একাডেমিটা সুবিধা হয় যদি নদীর পারে এরকম কেদারপুর থেকে আরম্ভ করে ওই মুক্তাগারের চরের বর্ডার দিয়ে যদি এখানে কেউ আমাকে 1.5-2 একর জমি দেয়, 1.5 একর বা 2 একর জমি দেয়, তাহলে এটা আমি আল্লাহ রহমতে আমি এখানে স্বপ্ন দেখব যে ওখানে পলিটেকনিক্যাল কলেজ করলাম, এখানে মেরিন একাডেমি। তাহলে আপনি কি এই নদী পথে মেরিন একাডেমি জানেন, এখানে ওশান গোয়িং শিপের এই ইঞ্জিনিয়ার, যে মেরিন ইঞ্জিনিয়ার যারা বাইর হয় তারা এখান থেকে বের হবে, মেরিন একাডেমি থেকে বের হবে। এবং এটা আমাদের এই নদীমাতৃক দেশে আমাদের এটা অনেক প্রয়োজন, কারণ শর্টেজ আছে, এটা এই সেক্টরে শর্টেজ আছে লোকের। আমাদের পরিসংখ্যান করে দেখেছি যে আমাদের কি কি কাজগুলি আমাদের হওয়া দরকার। সব বলে আরো অনেক কষ্ট হবে, আমাদের আরো অনেকগুলি মিটিং আছে, সেখানে চলে যাই, আজকে আর না, আরেকদিন আবার যখন কেদারপুরে মিটিং হবে তখন বাকি কথাগুলি বলবো। ধৈর্য সহকারে আপনারা বক্তব্যগুলি শুনেছেন। আমার পরিকল্পনা এই অঞ্চলের বেকারত্বের ভার কমাবো, নতুন রাস্তা দিব, নতুন হসপিটাল দিব, নতুন জলবদ্ধতাগুলি দূর হবে, আর ফ্যাক্টরি বানাবো, ফ্যাক্টরি বানাবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে কিরণ ভাইয়ের 2 নয়ন, কেদারপুরের উন্নয়ন, কিরণ ভাইয়ের 2 নয়ন, কেদারপুরের উন্নয়ন, কিরণ ভাইয়ের 2 নয়ন, কেদারপুরের উন্নয়ন। আমরা ইনশাআল্লাহ নড়িয়ার ব্রিজটার ব্যাপারে একটু কথা, আমরা ইনশাআল্লাহ নড়িয়ার ব্রিজ টেন্ডার হয়ে গিয়েছে, নড়িয়ার কন্ট্রাক্টর হয়তো 20 দিনের মধ্যে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। 6 মাসের মধ্যে নড়িয়ার ব্রিজের কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আরেকটা খবর দেই, যদি আমার ক্ষমতায় কুলায় আমি ওই দিক দিয়ে দ্বিতীয় ব্রিজ করব উত্তর পাশে। আমি যেই স্বপ্ন দেখেছি, যে রাস্তা দেখেছি, সেই রাস্তায় এখান থেকে আরো 1 কিলোমিটার উত্তরে রাস্তা করব, বাইপাসটা এদিক দিয়ে করবো না। যেটা হয়েছে হয়েছে, কিন্তু আরেকটা ব্রিজ আমি ওর উপর, ওই নদীর উপর দিয়ে করবো ইনশাআল্লাহ। 2, আমাদের ইন্ডাস্ট্রি করব। এই আপনারা যারা এই লেভেলের কর্ম দক্ষ, এই লেভেলের ইন্ডাস্ট্রিগুলি করতে হবে। এখন আমরা যদি হাই টেক ইন্ডাস্ট্রি করি, সেখানে আমাদের দেশে কিন্তু খুব পার্সেন্টেজ 2%, 5% আছে যারা হাইটেকের সাথে ইনভলভ। তাহলে আমার তো আবার সেই বাইরের লোকরা এখানে এনে চাকরি দিতে হবে। আমার লোকরা যেই লেভেলের, সেই স্ট্যান্ডার্ড আমরা ফ্যাক্টরি করবো, আস্তে আস্তে তার পরিবর্তন ঘটাবো। আপনারা দোয়া করেন, অনেক পরিকল্পনা করে রেখেছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি 12 তারিখে সিদ্ধান্ত নিব আমরা কোথায় যাচ্ছি। 12-7 তারিখে সকাল 6:30টার মধ্যে সেন্টারে গিয়ে ভোট দিয়ে শফিকুর রহমান কিরণের যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনারা তারিখ কাউন্ট করা আরম্ভ করে দেবেন। কিরণ সাহেব যে কথাগুলি কেদারপুরের এই মল্লি সাহেবের
দরবার শরীফের সামনে যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি কাউন্ট করা শুরু করে দেয় ইনশাআল্লাহ। উন্নয়নের কোন মার্কা আছে? হিন্দু ভাইদের কোন মার্কা আছে? কামার কুমার জালে ভাইদের কোন মার্কা আছে? এই সেই মার্কা সবাই বলে আমরা আমাদের কয়টা প্রজেক্ট চলতেছে এখন? আমার নিজের টাকায় 17-18টা প্রজেক্ট এখন চলমান নড়িয়াতে। তাহলে সখীপুরে আরো কয়টা চলতেছে? সখীপুরে আরো 5-6টা প্রজেক্ট চলমান। এটা হলো কিরণের টাকায়। তো আপনারা শুধু দোয়া করেন আর নতুন নতুন কিছু দেখবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার অন্তর থেকে আপনাদের যারা কষ্ট করেছেন, যারা এভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন, ইলেকট্রনিক মিডিয়াকে, প্রিন্ট মিডিয়াকে, সকলকে আমার অন্তর থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামীতে আমাদের বিজয়ে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।